রাজধানীর পল্টনে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ডিবি পুলিশের 2 সদস্য গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধরা হলেন লালবাগ বিভাগের ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক আতিক হাসান ও কনস্টেবল সুজন। গতরাত 1:45টার দিকে পল্টন থানার পুলিশ হাসপাতালের বিপরীতে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিভাগের ডিবির একটি দল অভিযানে যায়। অভিযানের সময় একটি প্রাইভেট কার থামালে গাড়িতে থাকা মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। এতে এএসআই আতিকের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে। চিকিৎসকরা জানিয়েছেন, আতিক হাসানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার সহ 3 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে ইসিতে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। ইসির বৈঠকের আজকের কর্মসূচির বিষয়ে আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি একটু দর্শকদেরকে জানাতে চাই যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনকে ঘিরে কিন্তু নির্বাচন কমিশন একদম তাদের যে প্রস্তুতি এবং সাংবিধানিক যে স্বাধীন এই প্রতিষ্ঠানটি তাদের প্রস্তুতি তারা এগিয়ে নিচ্ছে। তবে এগিয়ে নেওয়ার মাঝেও কিন্তু একটি বিষয় আছে যে কোনো জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন এবং প্রার্থীদের আচরণ কেমন হবে এবং কোন কোন রাজনৈতিক দল ভোটে অংশগ্রহণ করতে পারবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে ঠিক 11টার দিকে নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন AM নাসির উদ্দিন, তার সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং নির্বাচনী রোডম্যাপ নিয়েও কিছুটা আলোচনা হবে, যেটা বিভেদের অংশ রয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে 65 দল তার নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং 660টি এলাকার যে সীমানা নির্ধারণ যে পূর্ণ বিন্যাসের বিষয়টি সেটি তারা নির্বাচন কমিশনে আবেদনের তথ্য আমরা পেয়েছি। তবে জনসংযোগ কর্মকর্তার সাথে আমরা কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি এবং প্রধান নির্বাচন কমিশনার যে ব্যক্তিগত কর্মকর্তা তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে আজকের আলোচনার যে মূল যে বিষয়টির দিকে তারা ফোকাস করবেন সেই বিষয়টা হচ্ছে যে সীমানা নির্ধারণ একদিকে যেমন আসলে কতদূর অগ্রগতি হয়েছে সেই বিষয় নিয়ে যেমন আলোচনা হবে, তেমনি যারা প্রার্থীদের আচরণ এবং রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আসলে কীভাবে দেওয়া যায় এবং সেই ক্যাটাগরিতে আসলে কোন রাজনৈতিক দলগুলো যে আবেদন করেছেন তারা পড়ে কিনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই বিষয় নিয়ে আসলে বৈঠকে বসবেন 11টার দিকে। এরপর পরে হয়তো আমরা গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছি, তারপরে হয়তো আমরা নির্দিষ্ট করে জানাতে পারবো যে এই দুটার বাইরে আর কী ধরনের আলোচনা হয়েছে, যে আলোচনাগুলো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে চ্যালেঞ্জ সেটি আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেটি আসলে সময়ে বলে দিবে। তো আসলে এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। কুমিল্লার চান্দিনায় টিউবওয়েলের পানিতে মাত্রাতিরিক্ত আয়রনের কারণে দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। উপজেলার আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছ গ্রামে সমস্যা ধারণ করেছে প্রকট আকার। বিনামূল্যে সরকারি কোটি টাকার টিউবওয়েল এখন জলে। পানিতে অতিরিক্ত আয়রন জেনেও দৈনন্দিন কাজে ব্যবহার ও পানি পান করছেন স্থানীয়রা, যার ফলে দেখা দিয়েছে নানা চর্মরোগ। প্রতিনিধি শাহজালাল সরকার সাজুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কুমিল্লার চান্দিনা উপজেলার টিউবওয়েলের পানিতে মাত্রা অতিরিক্ত আয়রন থাকার কারণে বিশেষ প্রকল্প গ্রহণ করেছিল চান্দিনা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তারপরেও মেটেনি কোনো সমস্যা। বাধ্য হয়ে অতিরিক্ত খনিজ আয়রনের পানি পান করছেন উপজেলা আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী 216টি পরিবার। স্বাস্থ্য ঝুঁকি জেনেও দৈনন্দিন কাজে আয়রনযুক্ত পানি ব্যবহার করছেন স্থানীয়রা, যার ফলে দেখা দিচ্ছে নানা ধরনের চর্মরোগ। আমরা কোনো কাজ করতে পারতাছি না, চুলটা শুধু উঠে যাইতেছে। সরকার দিয়েছে যে আমরা কোনো কিছু কাম যদি না করতে পারি, সরকার দিলে কি কাম হইব? অ্যালার্জির সমস্যা হইতাছে, মাথা চুল উঠে যাইতাছে, কোনো রান্না বান্না করা যায় না, খাওয়া যায় না। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে সরকারিভাবে 1866টি তারা গভীর টিউবওয়েল ও তারা টিউবওয়েল 597টি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়। ভূগর্ভস্থ কত ফুট নিচে বিশুদ্ধ ও আয়রন মুক্ত পানি পাওয়া যাবে তা নির্ধারণ না করে টিউবওয়েল বসানোর কারণে সিংহভাগ পানি পান করতে পারছেন না স্থানীয়রা, যার ফলে সরকারের কোটি টাকার টিউবওয়েল পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। এই বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কোনো ধরনের কথা বলতে রাজি হয়নি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। টিউবওয়েলের বিষয়ে আপনি আমার মৌখিকভাবে জিজ্ঞেস করেন, আমি তো বলতেছি না, এরকম বলতেছি না যে আমি বলবো না, এমনি বলেন না না না, এটা তো ভাই, এটা তো ভাই কেমন হইলো না।
আয়রন স্বাস্থ্যের জন্য ভালো, তবে অতিরিক্ত আয়রনযুক্ত পানি চর্মরোগ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অভিমত চিকিৎসকের। অল্প আয়রন সাধারণত বেশি ক্ষতি করে না, তবে বেশি আয়রন হলে সেক্ষেত্রে আমাদের কনস্টিপেশন হতে পারে, পেটের বিভিন্ন সমস্যা যেমন স্টমাক পেইন হতে পারে, ভমিটিং হতে পারে। তাছাড়া অনেকের ক্ষেত্রে আয়রন অ্যাবজর্পশন মানে যেটা রক্তে শোষণের সমস্যা হয়, সেই ক্ষেত্রে ডায়রিয়াও হতে পারে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কুমিল্লার 14 গ্রাম উপজেলার 2 নং উজিরপুর এবং 3 নং কালিকাপুর ইউনিয়নে প্রায় 3 কিলোমিটার গ্রামীণ সড়কের বেহাল দশায় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটিতে বিভিন্ন যানবাহন চলাচল করলেও বেহাল দশায় মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন চালক ও যাত্রী। জরুরি প্রয়োজনে দ্রুত হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। 14 গ্রাম প্রতিনিধি জসিম চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন মিফতাক আলী। কুমিল্লার 14 গ্রাম উপজেলার 2 নং উজিরপুর এবং 3 নং কালিকাপুর ইউনিয়নে স্থানীয় প্রায় 30,000 মানুষের বসবাস। গ্রামের নিত্যদিনের চলাচলের প্রধান সড়ক 2 নং উজিরপুর ইউনিয়নের খাসি গ্রামের মিয়াবাজার সংলগ্ন প্রায় 1 কিলোমিটার এবং 3 নং কালিকাপুর ইউনিয়নের মিশারি রাস্তার মাথা হতে চুপুয়া বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার মোড় এবং 3 নং কালিকাপুর ইউনিয়নের মিশারি রাস্তার মাথা হইতে চুপুয়া বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সহ সর্বমোট 3 কিলোমিটার গ্রামীণ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোয়াচ্ছে এলাকাবাসী। এই রাস্তা দিয়ে একদম চলার মতন না, খুবই খারাপ অবস্থা, খুবই বেহাল অবস্থা। রাস্তার ডাইনে বাঁয়ে গাড়ি মশরায়, যাত্রীদের অনেক অসুবিধা হয়। রাস্তার ভিতরে এমন সমস্যা, অনেক গর্ত হয়ে গেছে। আমাদের গাড়ির ফাঁস ভাঙিতে গিয়া কোনো ড্রাইভাররা রাজিও না কোনো রোগীকে নেওয়ার জন্য। একে গর্ত দেখা যাচ্ছে যে হাঁটু সমান। জরুরি প্রয়োজনে দ্রুত হাসপাতালে পৌঁছানো সহ অটোরিকশা, সিএনজি, ট্রাক্টর, অ্যাম্বুলেন্সের মতো স্বল্পভারী বিভিন্ন যানবাহন চলাচল করলেও সড়কের বেহাল দশায় মারাত্মক ঝুঁকির কবলে যাত্রীরা। এখানে অটো, রিক্সা, সিএনজি, ওষুধ কোম্পানির গাড়িগুলো দ্রুত রোগী নিয়ে যাওয়ার জন্য সিএনজি, অ্যাম্বুলেন্স কোনো কিছুই ঠিকমতো চলতে পারে না। উপজেলা প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যেহেতু এখন বিভিন্ন রাস্তাঘাট মেরামত করছেন এবং বিভিন্ন রাস্তাঘাট দেখছেন, আপনারা এই রাস্তাটা যদি আপনাদের সদয় দেন, এই এলাকার মানুষের অনেক উপকার হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে একে একে রাস্তাগুলোর উন্নয়ন কাজ চলমান। কোন কাজটা এখনই প্রয়োজন এবং কোনটা সবচেয়ে বেশি জনগুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি প্রয়োজন, সেই ক্যাটাগরি অনুযায়ী সেটাকে একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করার জন্য সেই প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আমরা পরবর্তীতে সেই কাজগুলো এক এক করে আমরা উন্নয়ন করব। দ্রুত রাস্তাটি মেরামত হলে গ্রামের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে এবং হাজার হাজার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে বলে প্রত্যাশা এলাকাবাসীর। মিফতাক আলী, মাই টিভি। 58 দিনের নিষেধাজ্ঞা শেষ। সমুদ্রে মাছ ধরতে গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে ভোলার চরফ্যাশন সহ আশপাশের জেলেদের। দিনরাত জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাচ্ছে না। যে সামান্য মাছ পাওয়া যাচ্ছে তা দিয়ে উঠছে না নৌকার জ্বালানি তেলের খরচও। ফলে জেলে পরিবারগুলোতে নেমে এসেছে চরম হতাশা। প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের রিপোর্টে বিস্তারিত রিপোর্ট করছেন ইলিয়াস কমল। ভোলার চরফ্যাশন উপজেলার সামরাজ মাছঘাট, খেজুরগাছিয়া, মাইনুদ্দিন ঘাট থেকে হাজারো জেলেরা প্রতিদিন গভীর সমুদ্রে যান মাছ শিকারের আশায়, কিন্তু দিনের পর দিন জাল টেনেও আশানুরূপ ইলিশ পাচ্ছেন না তারা। অন্য যে মাছ পাওয়া যাচ্ছে তা বিক্রি করে মিলছে না নৌকার জ্বালানি খরচও। ফলে অভাব ও অনিশ্চয়তায় দিন কাটছে জেলেদের। 4-5 দিন বাইসা করছি, বাজার নিছাও 60-70 টাকার মাছ বিক্রি কিছু 50,000 টাকার। এই বাজার বিক্রি, মাছ বিক্রি এই বাজারে আমাকে পোষায় নিতেছি না। দোকানদারে দোকান ভাড়ে যাইলে দোকান ভাড়ার টাকাও ঠিক মতন দিতেছি না, আমাদের ফ্যাটও ঠিক মতন চালাইতেছি না। জেলেরা জানান, ইলিশের আশায় অনেকে ধার দেনা করেছেন, কেউ এনজিও থেকে ঋণ নিয়ে জাল তৈরি ও নৌকা মেরামত করেছেন, কিন্তু আশানুরূপ মাছ না পাওয়ায় সেই ঋণ পরিশোধের দুশ্চিন্তায় এখন দিশেহারা জেলে ও আড়তদাররা। আমরা বাজার লেগেছি 1 লাখ টাকা, মানুষ হলাম 14-15 জন। আমরা একটা মাছ হয়ে যায় আপনার বসে না, খাওয়া বাজারে আয়া পড়তেছে। যে চালান দিছি নদীতে, এবারে চালান নিয়ে বাকি সময় আবার ঘরে ফিরতে পারবো কিনা আমাদের শিওর নাই। লক্ষ লক্ষ টাকা দেনা ফেনা হয়ে গেছি, এখন কিভাবে খামু, কিভাবে ধর্মীরা মালিক উপর মালিক ছাড়া কেউ জানে না। এদিকে ইলিশের এই সংকটে শুধু জেলেরাই নন, ক্ষতিগ্রস্ত আড়তদারেরাও। অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশের আমদানি কম হওয়ায় দামও অনেক বেশি বলছেন আড়তদারেরা। যদি ফসল ভালো থাকতো তাহলে এই মাছের আলি এত থাকতো না। এখন মাছ নাই বিদায় দাম বেশি, জেলেগো ফোসে না।
যেই পরিমাণ আমরা আশা করেছি শুরু থেকে মাছ আসার কথা সেই পরিমাণ মাছ জেলেরা পাইতেছে না। একবারে গেছে বছর আরো ভালো আছিল, এই বছর মাছ নাই। ইলিশের প্রাপ্যতা কম থাকায় কম বৃষ্টি ও পানির তলদেশে খাদ্য কমে যাওয়ার পাশাপাশি পানি দূষণকে দায়ী করেছেন স্থানীয় মৎস্য কর্মকর্তা। এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার ফলে আমরা আশা করছি যে কিছুদিনের ভিতরেই আপনার জেলেরা মাছটা পাবে, কারণ সমুদ্রের মাছগুলো মাইগ্রেশন করে আমাদের এই তেঁতুলিয়া নদী এবং মেঘনা নদীতে আসবে। তখন আশা করছি যে জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ মাছটি ধরতে পারবে। গত কয়েক বছর ইলিশের ভালো উৎপাদন হলেও এবছর হঠাৎ করে ইলিশের আকাল দেখা দেওয়ায় হতাশ হয়ে পড়েছেন ভোলার জেলেরা। ইলিয়াস কমল, মাই টিভি। এবার গ্রাম বাংলার খবর। যশোরের মনিরামপুরে মোবাইল ব্যাংকিং ডিস্ট্রিবিউটরের ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ছিনতাই হয়ে ৩২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ডিস্ট্রিবিউটরের প্রাইভেট কার চালকের যোগ সাজশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী। জামালপুরে সড়ক দুর্ঘটনায় অঙ্কন মিয়া নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঢাকার উদ্দেশ্যে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা মালবোঝাই ট্রাককে ওভারটেক করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক পৌর শহরের কাঁচাছড়া টিউবওয়েল পার এলাকার হুমায়ুন আহমেদের একমাত্র ছেলে। কুমিল্লার ১৪ গ্রামের র্যাব পরিচয়ে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের পর জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ছিনতাইকারী সহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। মিয়াবাজার হাইওয়ে থানার গতকাল প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা হাইওয়ে পুলিশের সার্কেল এডিশনাল এএসপি খায়রুল জানান, ১৭ তারিখ বিকেলে চালক মনির হোসেন জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে আল মাহফুজকে নিয়ে মিয়াবাজার যাওয়ার কথা বলে রাজেশপুর ইকো পার্কে নিয়ে যায়। এরপর সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চালককে দুটি গামছা দিয়ে গাছের সাথে বেঁধে অটোরিকশা নিয়ে চলে যায়। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। বান্দরবানে টানা কয়েকদিন ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কা ও পর্যটকদের ঝুঁকি এড়াতে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রটি ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ৮ দিন বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার রোয়াংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এর নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পার্বত্য বান্দরবানে ভারী বৃষ্টিপাতের ফলে নদী, ছড়া, ঝিরির পানি প্রবাহ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকি দেখা দেওয়ায় রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্র পর্যটকদের চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি এলাকায় স্থাপিত পাথর ক্রাশার মেশিনের পাথর ভাঙার কল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে টাস্ক ফোর্স। নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, বিজিবি ও বন বিভাগের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স এই অভিযান পরিচালনা করে। বুধবার অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। এ সময় অন্তত ৬৭টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে। এর আগে গত শনিবার জাফলং এলাকা পরিদর্শনে যান অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। চট্টগ্রামে ২৪ ঘন্টায় ১৫০টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ জন। আজ এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। প্রতিষ্ঠানটির করোনার প্রতিবেদনের তথ্য অনুযায়ী নগরীর ৮টি ল্যাব নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পার্ক ভিউ হাসপাতাল, মা ও শিশু জেনারেল হাসপাতাল ও শেফরন ডায়াগনস্টিক সেন্টারে নমুনা পরীক্ষায় ২ জন করে করোনা শনাক্ত। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৪৪ জনের মধ্যে ৩৭ জন চট্টগ্রাম নগরী এবং বাকি ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র ও অর্থনৈতিক জোনে ভারতের জন্য বরাদ্দকৃত ভূমি বাতিলের দাবিতে বন্দরনগরীতে অনুষ্ঠিত হল নাগরিক সভা। বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ নামে সংগঠন এটি আয়োজন করে। সংগঠনের সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ গবেষণা ইউনিটের সমন্বয়ক অ্যাডভোকেট পারভেজ তালুকদারের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাবেক আমির ও বর্তমান কেন্দ্রীয় শুরা সদস্য শাহজাহান চৌধুরী এবং হেফাজতে ইসলাম
খেলাফতে মজলিস, এবি পার্টি, লাভ বাংলাদেশ পার্টি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন উপজেলা স্বাস্থ্য সেবা বিভাগের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর হাসিব আহসান, থানার অফিসার ইনচার্জ তদন্ত কোহিনুর মিয়া, ঘিওর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ইউনুস মিয়া সহ আর অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোধি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল গনি আরাফিন জিল্লুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফেক মাহবুব। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে দিনাজপুরের বিরামপুরে উপজেলার কাটলা ইউনিয়নে বৃক্ষরোপণ আলোচনা ও দোয়া হয়েছে। বুধবার বিদ্যালয় চত্বরে কাটলা ইউনিয়ন বিএনপির কৃষক দলের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলমের উপস্থিতিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ, বিতরণ, আলোচনা সভা ও শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ভোলার চরফ্যাশনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল করার লক্ষ্যে চরফ্যাশন পৌর শহরে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে এসব লিফলেট বিতরণ করেন। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারস্থ মরিয়ম বশির মার্কেটের বিপি মরিয়ম ট্রাস্টের সম্পত্তি দখলের চেষ্টা ও আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষার প্রতিবাদে মানববন্ধন করেছে ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য মাহফুজুর রহমান, মাওলানা মুহিবুল্লাহ, রেজাউল করিম সহ অন্যান্য সদস্যরা। এ সময় বক্তারা প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ তুলে অবিলম্বে ট্রাস্ট সম্পত্তি দখলমুক্ত করার দাবি জানান এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদের পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া মিম ও আসিয়া নামে ২ শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২ পরিবারকে ৫০,০০০ করে মোট ১ লাখ টাকা প্রদান করা হয়। এ সময় পার্বতীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের ফুলবাড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিস ভবনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩,০০০ জন কৃষকের মাঝে বীজ রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসহাক আলী। এ সময় উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার শাহানুর রহমান সহ আর অনেকে উপস্থিত ছিলেন।